সারা বাড়িতে চোখ বুলিয়ে শ্রেয়া কাঙ্ক্ষিত মানুষটার দেখা পেল না। রেডি হয়ে নিচে এসে ছোপায় থম মেরে বসে আছে কত শত হাজার সেকেন্ড পেরিয়ে গেছে, তবুও ভুল করেও মানুষটার নিজের পদধূলি ফেলল না এই দিকটায় একবারের নিমিত্তেও। রাশেদা টুকটাক কথা বলছে, তন্মধ্যে কতক বলে ফেলেছে মাশাআল্লাহ শব্দখানা। তিনি যতবারই দৃষ্টি ফেলে ধরেছে শ্রেয়ার দিক ঠিকই ততবারই স্থির হয়ে পড়েছে চারি চক্ষু কোঠরে জমা হচ্ছে অজস্র মুগ্ধতা। কাউকে সাদা এত মানাতে পারে? কি চোখ, ধাঁধানো রূপ! এ যেন গোপুরের পদ্ম, অর্থাৎ অস্থানের ভালো জিনিস। শ্রেয়াও ওনার নিকট একটা পদ্ম ফুল, যার নির্দিষ্ট ঠিকানা এতকাল না থাকলেও নিজের গুণের রূপে মনের সৌন্দর্য নিজেকে টিকিয়ে রেখেছে এই কঠিন কোলাহলপূর্ণ নগরীতে। হাত বাড়িয়ে শ্রেয়া মাথায় টায়রাটা ঠিক করে নিয়ে জিজ্ঞেস করলেন, তুই খুশি তো এখন? আগের কথা নিয়ে কেউ কিছু বলেছে? প্রশ্নটা অনেক রয়ে সয়ে করছেন তিনি, তাও খুব ক্ষীণ স্বরে। খুব বেশি চিন্তা হচ্ছিল মেয়েটার জন্য। আজ বাবা মা থাকলে হয়তো ওনার মতোই জিজ্ঞেস করতেন, মেয়ের মুখে আনন্দের ঝিলিকটা পরখ করতেন। শ্রেয়া হাসল, মৃদু নিঃশব্দের হাসি। রিনঝিনের কণ্ঠে বলে, কেউ কিছু বলেনি আন্টি, সবাই খুব ভালো। আমি জানি তুমি দাদির ব্যবহারে কষ্ট পেয়েছ। উনি এমন, বুড়ো বয়সের মানুষ বাচ্চাদের মতো হয়ে যায়। কোনটা ভালো কোনটা ঠিক, কে কি কথায় কষ্ট পাবে এসব আমলে নেয় না, ভাবে না। আর দুই চারজনের খারাপ ব্যবহার মানিয়ে নিতে পারলে, চুপ করে সহ্য করলে মানুষগুলো পরবর্তীতে এমনি পরিবর্তন হয়ে যাবে বলে আশা করি আমি। সমান সমান লড়াইয়ে একজন না একজন হারে, কিন্তু একজনের লড়াইয়ে হারার পূর্বে মানুষটা নিজেকে গুটিয়ে নেয়, কারণ লড়াইয়ের জন্য প্রতিপক্ষ তো পায় না। আমি কখনো লড়ব না। অত্যন্ত অবাক হল রাশেদা। এই মেয়েটি কি বুঝলেন তিনি? সে নিজেই কত মনোহরণ করা বাক্য শুনালো। একা একা সংগ্রাম করে বাঁচা মেয়েগুলো অল্প বয়সে বাস্তবতা শিখে যায়। সে তারই এক ত্রুটিহীন উদাহরণ। ফাতেমা চৌধুরী আসন ছেড়েছেন আয়ুষের কথায় পরাজিত হয়ে সেই কখন। আয়ুষও চলে গেছে বাহিরে। খাবারের আয়োজন বাহিরে করা হয়েছে, এতিমখানাও খাবার পাঠানো হয়েছে। রহিমা খালা এক গ্লাস ঠান্ডা শরবত এনে চেয়ার সামনে রাখলো, বলল, খাইয়া নাও নতুন বধূ। তুর্য বাবা ফোন দিয়া কইল, আগে এক গ্লাস শরবত, এরপর ভাত খাইয়া লইবা পিউর বাড়ি সবার লগে। সে হতকম্ব, বিহলব কণ্ঠে তুর্যের কথা জানতে ইচ্ছে জাগে, কিন্তু লজ্জা আড়ষ্ট হতে পারে না। পিওর মুখের দিকে তাকিয়ে আলতো হাসে। রহিমাকে বলল, ভাইয়া কোথায়? ফোন করে বলল যে বইয়ের যত্ন সরাসরি এসে নিতে পারে না। নিমিষেই নখ বিঁধিয়ে দিল সিআর পিউর হাতের পিঠে। এতগুলো মানুষের সামনে মেয়েটা এত নির্লজ্জ লাগামহীন প্রশ্ন করছে, সবাই কি ভাববে? অনেকের মুখ টিপে হাসছে। রহিমা শাড়ির আঁচলটা মাথায় টেনে বলল, সূর্য বাবা তো এতিমখানায় গেছে খানা দানা লইয়া। একেবারে সবার খাওয়া হইলেই আইব। আমারে নতুন বধূ দায়িত্ব দিয়া গেল। পিউ ঠোঁট গোল করে বলে, ও আচ্ছা খালা। এতিমখানায় গিয়েছে মানুষটা। স্যার ইচ্ছে ছিল আরেকবার যাওয়ার, জীবনে বেড়ে ওঠার গল্পটা শুরু তো সেখান থেকেই। বেশ স্পৃহা জাগে, সেই চিরচেনা মৃত্তিকা পা রেখে কল্পনা মোহিত হয়ে আরেকটা বার আলিঙ্গন করতে মাদারকে। জীবন কত কিছু শেখায়, কত কিছু ত্যাগ করে। চেনা মানুষেরা জড়ো হয়ে স্মৃতির পাথায় পড়ে থাকে অতীতে। টেবিল থেকে গ্লাসটা তুলে কয়েক চুমুক খেল সে। এই লোক কাল রাত থেকে ওকে শরবত খাওয়াচ্ছে। মতিগতি ভালো ঠেকছে না। ওর পেটে কে বড়সড় একটা পুকুর পরিণত করার ফোন দিয়ে এটেছে নাকি?
ভাবনামাত্র পিউ নিচু গলায় কানের কাছে ফিসফিস করে বলল, এত ভালোবাসা যার গরম পড়েছে তার জন্য ভাইয়া কত চিন্তা। শরবতও পাঠিয়ে দিল বউয়ের অন্তর ঠান্ডা করতে। পিউ এত আদর প্রেম কেমনে হজম করছিল? বলোস না প্লিজ। গালে লালে প্রলেপ পড়ছে শেয়ার। আসলে তুর্য এমনই এমনই কেন ওর জন্য এত চিন্তা করছে? শুধু বউয়ের যত্নের জন্য? ভালো না বেসেও বউকে কেউ এভাবে আলগে রাখতে পারে? প্রত্যেকটা অ্যারেঞ্জ ম্যারেঞ্জ এমন হয়, এর পিছনে একটুখানি অনুভূতিও কি লুকায়িত থাকে না? ভাবতে ভাবতে ভিতরে ভিতরে ক্লান্ত। কি করে বুঝবে ও এই রহস্যময় গম্ভীর লেকচারের মন কথা? রসায়নে জৈব জৈব ও এর থেকে ঢের সহজ। মেহেরিনা হাসি মুখে এগিয়ে আসলেন ত্রিহা রুনাকে সাথে নিয়ে। সম্মান রক্ষাতে সেয়াবিউ উদ্দেশ্য বললেন, বাহিরে চলো, দুজন খাবে। পরক্ষণে রাশেদার দিকে চেয়ে বলে, চলুন বেয়াই, অনেক দেরি হয়ে গেল, এখন খেয়ে নেওয়া দরকার। রাশেদা মোক্ষম সুযোগ পেয়ে গেলেন নিজের মনের সাজ গুছিয়ে রাখার কথাটা পাড়ার দুআধর প্রসারিত করলেন। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আজ পিউর সাথে শ্রেয়া ও তুর্যকে নিয়ে যেতে চাইছি, আপনি কি বলেন? মেহেরিনা থমথমে গলায় বলে উঠল, যেতে চাইলে নিয়ে যান, বাকিটা তুর্যর মর্জি। ওর বউ, ওর অনুমতি ছাড়া ওকে কেউ কিছু বললেও বাড়িতে তুফান বয়ে যায়। দিব্য বুঝল উপস্থিত সবাই মেহেরিনার অপ্রকাশ্য খোঁচাটা শ্রেয়াকে মেরেছে। মলিন মুখে উঠে দাঁড়ায় ও। পিউ মা সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে হাসি বজায় রেখে বলে, আচ্ছা। একটা তপ্ত দুপুরে অপরাহ্ন কেটে পৃথিবীর দুয়ারে হাজির হয় গোধূলির লগ্ন। শ্রেয়া লেহেঙ্গা সামলে বাইরে আসলো। সেকেন্ড মিনিট ঘন্টার পর ঘন্টা পার হলো, অথচ আজ আর বাড়িমুখর হয়নি তুর্য। আয়ুষ ফোন দেওয়ায় জানায় শ্রেয়াকে নিয়ে এতিমখানা পর্যন্ত আসতে। এরপর সেখান থেকে যাবে পিউদের বাড়ির দিকে। মেহমান বিদায় দিতে চৌধুরী বাড়ির সবাই বাহির অব্দি আসলেন। শ্রেয়া নজরুল চৌধুরী সামনে দাঁড়িয়ে অতীব নর্মকণ্ঠে দুটো শব্দ মিলে বাক্য বুনে, আসি বাবা। নজরুল চৌধুরী হাসলেন না, চোখ মুখ কুচালেন না, অতি স্বাভাবিক ভঙ্গিতে বললেন, নিজের খেয়াল রেখো। মেহেরিনাকে আসি আম্মা বলতেই তিনি দাঁতে দাঁত চেপে সবার অলক্ষ্যে আওড়ালো, মরে যেও, তবুও আমার বাড়ির আঙিনায় তোমার পা না পড়ুক আর। চেয়ার নেত্রকোণে জল জমে, গড়িয়ে পড়া অভিপ্রায়। এভাবেই কেউ বলতে পারে? নরম মনটা ক্ষত বিক্ষত হলো মুহূর্তে। এত ধারালো কেন কথা নামক অস্ত্র? এই পৃথিবীতে বিশাল বিশাল অস্ত্রের প্রয়োজন নেই। মানুষের কণ্ঠনালী হতে তৈরি কথা অস্ত্র খুবই তীক্ষ্ণ ধারালো। চাইলে অন্য একটা মানুষের আত্মহত্যা করাতে পারে নিমেষে। একবার ছুরির আঘাতে রক্ত ঝরে সময় নষ্ট ব্যতীত, কিন্তু কথার আঘাতে মানুষের রক্তাক্ত হয় ধীরে ধীরে, বুক ফাটে, কিন্তু তা দেখানো যায় না। শ্রেয়ার কথার মাত্রা না বাড়িয়ে নিঃশব্দে গাড়িতে গিয়ে বসে। টুক করে মেকআপে সজ্জিত গালে স্পর্শ করে এক বিন্দু অশ্রু বেদিব্যস্ত হাতে মুছে নেয় কেউ দেখার পূর্বে। আয়ুষ ড্রাইভিং সিটে বসা ছিল। গাড়ির সামনে রাখা টিস্যুর বক্স থেকে একটা টিস্যু পিছনের দিকে বাড়িয়ে দেয়। রাশভারী কণ্ঠে বলে, মুছে নাও। শ্রেয়া হকচকিয়ে গেল, আমতা আমতা করে বলে, ঠিক আছে ভাইয়া। দেখতে পাচ্ছি। ছোট আয়নাখানা দৃষ্টি রেখে কথাটা বলল আয়ুষ। পিউ পাশের সিটে বসে হাতে চুড়িগুলো খুলে রাখছিল। হাতটা চুলকাচ্ছিল খুব খুব। নিজ কাজে মগ্ন থেকে বলে, উঠে রসাত্মক করে, নিশ্চয় আয়ুষ ভূত দেখেছে মিউরে, তাই জলদি নাক মুখে জল মুছতে বলছে। তাড়াতাড়ি মুছে নে, আমার জামাইয়ের হার্ট অ্যাটাক হতে পারে তোর মতো ভূত দেখে। তাকিয়ে দেখ
কান্নার দাপটে মেকআপ ক্ষত, অশ্রুসিক্ত নয়নে ঠোঁট ছড়ায় চেয়ার, টুকটুকে গাঢ় লাল উষ্ঠদয় স্মিত হাসি অনেকখানি জায়গা লিখে নেয় নিজের নাম। এই দুটো মানুষ যে ওর জন্য আর কত কি করবে। টিস্যুটা হাতে নিয়ে লাজুক ভঙ্গিতে আওড়ালো, ধন্যবাদ ভাইয়া। বিনিময়ে আয়ুষও অদর প্রসারিত করে, হাসির তৃপ্তি হাসি জানালার দিকে মুখ রাখে। কিন্তু তা যে পিউর চোখে বাধা পড়ে অন্তত সহজে, চোখে মুখে হাসি ভাসে ওর, মন ভরে প্রাণপণ দিয়ে প্রত্যাশা করে শেষ নিঃশ্বাস অবধি জীবনটা এমনই থাকুক, সুখ ভালোবাসা অগোচরে বিলীন হোক, এভাবেই একে অপরের জন্য অব্যক্ত থাকুক চিরকাল কিছু কিছু শব্দ, যাতে ওদের তিনজনের মধ্যকার ভালোবাসার সমাপ্তি কবু না হয়। এতিমখানার সামনে এসে গাড়িটা ব্রেক কষে আয়ুষ। শ্রেয়া জানালা দিয়ে মাথা বের করে দৃষ্টি লুকিয়ে লুকিয়ে তুর্য তালাশ করছে। তৎপর কানে আসে আয়ুষের জানালা টোকর আওয়াজ। কর্ণ খাড়া করে সেদিকে আয়ুষ জানালার কাচ নামাতে সুরসুর করে প্রবেশ করে চিরাচরিত হৃদয়ে গহীনে বাস করা একটি কণ্ঠস্বর, আমার বউ। বুকের ধুকপুকানি বেড়ে যায়। শ্রেয়ার শীতল পবন সমগ্র প্রকৃতি দখল করে রেখেছে। আয়ুষ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে, পিছনে গার্ড দিয়ে সহি সালামতে নিয়ে আসলাম ভাই, তোর অমূল্য রত্ন। শ্রেয়া কান খাড়া রেখে সবটা শুনে মনটা কেমন কেমন করে উঠে এই কথাগুলো। ভালোবাসাময় তো, সে স্ত্রী বলে এত কিছু, ওর মন মানতে অপরাগর নারাজ। পাশে দরজা খুলে যায়, হাত বাড়ায় কেউ একজন, ঝুঁকে সামান্য কিঞ্চিত দেখে শ্রেয়ার হৃদয় স্পন্দন নিয়ন্ত্রণ হারিয়ে বড্ড অস্বাভাবিক উতাল পাতাল ঢেউ অভ্যন্তরে নরমালে একটা পাতলা সাদায় পাঞ্জাবি পরা তুর্য, গলার দিকটা একটু একটু কাজ করা, হাতে লোমশে ঘামের অস্তিত্ব, নিয়মবাদীতে স্পষ্ট সবকিছু। ঢোক গিলে শ্রেয়া কাঁপা কাঁপা হাতটা রাখে সূর্যের হাতের উপরে, সঙ্গে সঙ্গে মুঠো পুড়ে ওকে গাড়ির থেকে বের করে নিয়ে এলো তুর্য। গাড়ির দরজাটা সশব্দে লাগিয়ে আয়ুষকে বলল, তোরা যা, আমি আসছি কিছুক্ষণ পরে। বিনা বাক্যে চলে যায় আয়ুষ। শ্রেয়া স্তব্ধ নিবিড় হয়ে দাঁড়িয়ে থাকে। ওদের ল্যাম্পপোস্টের নিচতলা দাঁড় করায় তুর্য। বিমূঢ় দৃষ্টি নিক্ষেপ করতে দেখে তুর্য বুকে হাত বেঁধে চেয়ে আছে নিমিষ, ভাবভঙ্গি বোঝা অসম্ভব, চোখে কেবল এর প্রতিচ্ছবি ভাসছে। পা থেকে মাথা পর্যন্ত গুনে গুনে ৩-৪ চক্ষু দৃষ্টি ফেলেছে। অতিরিক্ত একটি চাউনি হৃদয় নিগড়ে দিচ্ছে ওর। তুর্য চোখের পলকে কোমর জড়িয়ে কোলে তুলে নিল। আস্মিতায় সহসা শিরশির করে কেঁপে ওঠে দেহ, অঙ্গ-প্রত্যঙ্গ ভাঁজে ভাঁজে কম্পন আর কম্পন, তীব্র হতে তীব্রতর। তুর্য সম্মুখে দৃষ্টি রেখে বলে, আমরা দুপুরে বিকেলে সন্ধ্যার ক্লান্তির অবসান। হতবাক হতবুদ্ধি শ্রেয়া। ওকে সাথে করে আনা গাড়িতে বসিয়ে দিল তুর্য। ড্রাইভিং সিটে এসে বসতে একটা প্রশ্ন করে বসল সে। প্রচণ্ড সাহস খরচ হলো তাতে। এটা কি স্বামীর অধিকারে করেছেন? তুর্য নির্লিপ্ত কণ্ঠে বলল, যদি বলি হ্যাঁ, তাতে কি স্বামীর অধিকারে একটু চুমুঠুমু পাবো? আরক্ত হয়ে সিটে গেল শ্রেয়া। তুর্যর দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, আকাশের দিকে তাকাও তো। কেন? তোমাকে বউ ভেবে সুন্দর কয়েকটা বাক্য শোনাবো তাই। তুর্যের কণ্ঠে রাগের মিশ্রণ। পাল্টা প্রশ্ন করলে তার যত রাগ। কথা মতন শ্রেয়া দূরে ওই অম্বরে দৃষ্টি নিক্ষেপ করে। রূপালি একটা চাঁদ, আলো ঠিকরে পড়ছে ধরণীতে। চোখ ধাঁধালো রূপ তাহার। অনতিবিলম্বে শ্রেয়ার সমস্ত তনুতে শিহরণ খেলে যায়।
সিটে রাখা হাতে হাত রাখে তুর্য। অপর হাতে ওকে বন্ধনী বানায় নিজের বক্ষে। কানে আছে গাঢ় নেশাক্ত কণ্ঠে বলে উঠল, আকাশে একটা রূপসী, আমার বুকে একটা শুভ্র পরী। আবেশে নিমীলিত হয় শ্রেয়ার চক্ষুদ্বয়। শ্বাস ভারী হয়ে আসে। আবারও আবারও শুনতে পায় সেই মাদকতা মিশ্রিত কণ্ঠস্বর বাক্য। কোনো এক বিষণ্ণ বিকেলে পার করে রক্তিম আকাশ এড়িয়ে একটা চাঁদনি রাতে আসবে, মুখোমুখি থাকবো আমি তুমি। নিদারুণ কম্পন হবে বক্ষস্থলে, সমগ্র জুড়ে। সন্ধি হবে আরো একবার হৃদয়ে হৃদয়ে। অনুভূতিরা বেসামাল, দমিয়ে রাখা প্রণয়ের পূর্ববার জাগরণ। পিহুদের বাড়ির ছাদে দাঁড়িয়ে শ্রেয়ার বুকে হাত রেখে স্পন্দন পরখ করছে। হৃদয় স্পন্দন চলছে কি, তা নাকি এখনো থমকে রয়েছে? ভয়ঙ্কর পবনের খেলা চলছে সমগ্র প্রকৃতি জুড়ে, স্পর্শ করছে শাড়ির ভাঁজে ভাঁজে, উন্মুক্ত বাঁকা কোমরে। কিঞ্চিৎ কিঞ্চিৎ সমীকরণ বইছে শ্রেয়ার বক্ষস্থলে। দমে দমে উতাল পাতাল গর্জন হচ্ছে। চিকন উষ্ট্রযুগল বেশ খানিক জায়গা মৃদু তৃপ্তির হাসি দখলে। তুর্য এত কাছে আসা, ওকে শোনানো সেই মাদকতা নেশানো বাক্যগুলো সবকিছুই যেন ওর নামে উৎসর্গ করেছে মানুষটা। বউকে এমন শোনাতে ইচ্ছে হলেও শোনাবে। অনুভূতির গভীরতা থেকে সৃষ্টি হয় সেই সব শব্দাংশ যেগুলো এমনি এমনি যাবে, তারা বলা যায় না, যার তার কাছে ব্যক্ত করা যায় না। আর প্রখরতাও একদিনে হয় না, হতে হতে অত্যাধিক সময়ের প্রয়োজন পড়ে। খুব 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 কেউ একজন সত্যি বলেছিল, যখন শ্রেয়া তার কথার মর্মার্থ বুঝতে সক্ষম হবে সেই দিন কিয়ৎক্ষণের জন্য হলে হৃদযন্ত্রের ক্রিয়া ব্যাঘাত ঘটাবে এবং অক্ষরে অক্ষরে মিলে গেল তা। ছোট থেকেই অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্ন দেখত শ্রেয়া। যেমন দেখত বাবা ওকে বুকের মধ্যে গুটিয়ে নিয়ে বলতো, আমার কলিজার টুকরা শ্রেয়সী, আমার রাজকন্যা। আবার কেউ হাত বাড়িয়ে ইশারা করত কাছে আসার। জেগে জেগে দিন দুপুরে নানা ধরনের স্বপ্ন নিমজ্জিত হয়েছে, কল্পনায় এঁকেছে মুঠোভর্তি ভালোবাসার সংলাপ এক কাল্পনিক দেশে রাজকুমারের সহিত। কিন্তু কোনোদিন ব্যস্ততার চাদরে মোড়ানো হয়নি তাদের। টুকরো টুকরো হয়ে ভেঙেছে সর্বদা, কিংবা ভেঙে খণ্ডিত দ্বিখণ্ডিত হয়েছে। এতপর অন্য এক রাজকুমার নয়, তবে একজন সুদর্শন পুরুষের প্রেমে মোহিত হয়। না দেখেই তাহার প্রতি জন্ম নেয় বিশাল বিশাল অনুভূতি। সেই স্বপ্ন ভাঙে, ক্ষিপ্ত হয় মন। তৎপর সেই সুদর্শন পুরুষ নিজে অবয়ব প্রদর্শন করে, কাছে টানে পূরণ করতে ব্যস্ত হয় ভালোবাসা পাবার স্বপ্নটা অপ্রকাশিত অতি সন্তর্পণে। পিউ ওকে দাঁড় করিয়ে সেই যে নিচে নামলো, আসার কোনো খবরাখবর মিলছে না। প্রায় ঘণ্টা তিনেক পূর্বে পিউদের বাড়িতে এসে তুর্য আরও পথের মধ্যে একটা কথা বের হয়নি গম্ভীর সেই পুরুষনালিত কণ্ঠস্বর হতে। কিন্তু শ্রেয়ার তনুময় তরঙ্গ একটু কমেনি, একটুও না। শ্বাসরুদ্ধকর ছিল মুহূর্তের খানি। তুর্য কতটা অবলীলায় কণ্ঠে মাদকতা মেশানো, কতটা নেশাক্ত বাক্যদয় ওর কর্ণে ঠেলে সরে গেল। নীরবে নিশ্চুপ, তখন থেকে একটা কথাও বলেনি। এখানে এসে পিউ দাদি, মামি সবার সঙ্গে কুশলাদি বিনিময় করে রাশেদা দেখানো রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। শ্রেয়ার সাথে সাথে যায়নি রুমে, কারণ দর্শনও হলেও একটাই, দেখত স্পন্দের ভার। এতই অস্বাভাবিক লাগছিল স্পন্দদের, শরীরটা বড্ড টালমাটাল করছিল। ইনিয়ে বিনিয়ে থেকে যায় পিউর মামির নিকট কতক্ষণ। তারপর দেখে পাঞ্জাবি পাল্টে একটা কালো শার্ট সুঠামদেহী জড়িয়ে দুজন নেমে এসেছে ডান পাশের সিঁড়ি ভেঙে। আয়ুষ আসে সাথে। রাশেদা কোথাও যাবে কিনা জিজ্ঞেস করতে
জানায় দুই ভাই একটু বাহিরে যাবে। ব্যাস তারপর আর কি। প্রস্থান ঘটায় দুজনে। শ্রেয়া এতে লাভই হয়েছে। আপাতত তুর্যর মুখোমুখি হতে চাইছিল না। বউ ভেবে প্রেমময় বাক্য নিবেদন করেছেন কখনো না। বলে বসে, চলো আরো ভিন্ন ভিন্ন এক্সপেরিমেন্ট করি, যেগুলো জামাই বউ সম্পর্কিত। এমন বাক্য তেরা গম্ভীর ধাঁচের লোকটাই কেন ওর বর হতে হলো? সবকিছু কি প্রকাশ্য হতে পারে না? ওর মতো গাধা মাথায় এত এত কথা আসল অর্থ সমাধান হবে? এত না বোঝার মধ্যেও একটা বাক্য ভালোই মস্তিষ্ক ধারণ হয়েছে নিখুঁতভাবে, এবং সেটার অর্থই জেনে গেছে শ্রেয়া। পাশ্চাত্য দিক থেকে কোমরে হাত পড়তেই অদূরে ফেলা দৃষ্টি সংকুচিত হয়ে আসে শ্রেয়ার। ছোট ছোট হয় চক্ষু জোড়া। ঝটকা দিয়ে হাতটা সরিয়ে তরতর করে ঘুরে দাঁড়ায় ও। পিউ সশব্দে হেসে ওঠে। হাসি দাপটে দেহে ঢেউ খেলছে। চাঁদের মুখর ও ছাদে লাগানো বাতি ধিমে ধিমে আলোয় তার মুখশ্রী অজস্র মুগ্ধতার সমাহার। কি স্নিগ্ধ মেয়েটা! শ্রেয়া বিমোহিত নেত্রে চাইতেই পিউ হাসি থামিয়ে ভুরু নাচালো। দুষ্টুমি ভরপুর কণ্ঠে বলল, ভাইয়া ধরলেন নিশ্চয় চুপসে যেতি, নিজেকে সঁপে দিতি। আমি একটু ভালোবেসে ধরলাম। কেমন ঝাড়া মালি! আহা বান্ধবী এমনই। বিয়ের পর জামাইয়ের মুখমাখা আদরে সব ভুলে যাস। সব। শ্রেয়া হাসি পাচ্ছে মেয়েটার কথায়, কাণ্ডে। আসমত ছোঁয়ায় ভয়ের তাড়না সরিয়ে দিয়েছিল। যদি জানতো এটা পিউ, তাহলে কখনো এটা করতো না। সুযোগ পেয়ে ভালোই পিঞ্জে মারছে সে। শ্রেয়া ইচ্ছে করেই হা হুতাশ করে, মিনমিন করে বলে, আদর। এমন আদর করে আমি শুধু বান্ধবী না, একদম দিন দুনিয়া ভুলে বসি। পিউ ঠিকঠাক শুনল না। দক্ষিণা বাতাসের কথা উড়িয়ে নিয়ে গেল বোধহয়। আর একটু কাছে এসে প্রশ্ন পেল, কি বললি সিউ? বুঝিনি তো। কিছু না। তোকে কখনো ভুলবো না, সম্ভবও না। আমাকে দাঁড় করিয়ে কোথায় গিয়েছিলি? পিউ আঙ্গুল দিয়ে ছাদের মেঝেতে ইশারা করে। সে চক্ষু গিয়ে ঠেকে সেই দিকটায়। দেখি মেঝেতে ছোট্ট একটা ট্রেতে 2 কাপ চা, সঙ্গে সঙ্গে মাথায় হাত ওর। মৃদু চেঁচিয়ে ওঠে, লেপ-লতিফ উপাধিটা তুই এমনি এমনি পাসনি পিউ। চা এনে এই বাতাসে এতক্ষণ রেখে দিয়েছিস? বলতে এত দেরি কেন করলি? এখন এই ঠান্ডা শরবত তুই গিল। মুহূর্তে ফোঁস ফোঁস করে শব্দ সৃষ্টি। ভালো করলো দোষ। কত কষ্ট করে বানিয়ে এনেছি। আজ পর্যন্ত জামাইকে 1 কাপ চা বানিয়ে খাওয়ালাম না। বয়ফ্রেন্ড থাকতে রান্না করে খাওয়াইনি। আর তুই আমার হাতে রান্না খেয়েছিস, কিন্তু কখনো প্রশংসা করিসনি। অভিশাপ দিচ্ছি তুর্য ভাইয়া, প্রেসারে তোর এক একটা লম্বা কেশ অল্প বয়সে বুড়ি হয়ে যেতে পারে। যতক্ষণ না এই চা নামে ঠান্ডা শরবত আর কণ্ঠনালী বেয়ে পরিপাক গ্রন্থিতে পৌঁছাবে ঠিক, তত সময় চলবে পিওর কথা নামক অত্যাচার। তাই বিনা বাক্যে কাপ হাতে উঠিয়ে নেয় ও। ছোট ছোট চুমুক দেয় দাঁতে। এতটা ঠান্ডা হয়নি। দুই বান্ধবী মিলে গেটের দিকে নয়ন তাক করে কাঁপছে, ঠোঁটে স্পর্শ মাখছে। আস্মিত উভয় চক্ষে একটা ভিদে তুর্য ও আয়ুষ ফিরেছে। এত অবাকতার বিষয় নেই, কিন্তু চমকপ্রদ হলো তাদের হাতে একগাদা ব্যাগপত্র। প্রিয় অবাক কণ্ঠস্বর, ভাইয়া আর আয়ুষ কি শপিং করার জন্য বাইরে গিয়েছিল? আমি তো জানি না। পাশ থেকে প্রত্যুত্তর করে শ্রেয়া, চল নিচে যাই। শ্রেয়ার মন উৎসুক করছে। পিউ এমন ভাবে বলছে যেন ওরা বাচ্চা, আর নিচে ওদের যেন কি নিয়ে আসা হয়েছে। তাড়াহুড়া করে ছুটে গেল। তবে তুর্য হেয়ালি করে বলো, কি বাচ্চা বউ, গিফট এনেছি ভেবেছে এক চুল পরিমাণ ছাড় দিবে না। কিন্তু পিউর সাথে সেটা শেয়ার করতে পারল না সে। যেতে হলো অবাধ্য। নিচে এসে দেখি এলাহি কাণ্ড কারখানা। বাজার করে এনেছে বাড়ি 2 জামাই। এটা বলে বলে রাশেদা আবে আতফুল্ল হয়ে পড়েছে। মন ভরে দোয়া করছেন। তিনি কখনো ভাবেনি এই এত দায়িত্ববান হবে শ্রেয়া এবং পিউর জামাই। এমন করে শ্বশুরবাড়ি মানুষজনই খেয়াল রাখবেন, রান্নার জন্য বিভিন্ন জাতের
শাকসবজি, গরুর গোশত, মুরগি সব এনেছে। সবার জন্য অনেক গিফটও হাজির। সিয়া মন বলছে দু ভাই পুরো বাজার মাথায় তুলেছে। রান্নাঘরের একপাশে দাঁড়িয়ে সবকিছু অবলোকন করছো। রাশেদা মুখে তুর্যর প্রশংসা ফোয়ারা। পিউ মামি হেসে হেসে বলছে, সিয়া ভালো মনের মানুষ, তাই হাজবেন্ড পেয়েছে লাখে একটা। এই লক্ষ্মী মেয়েটা আমার ঘরে তুলতে পারলাম না। তোর একটা বোন যদি থাকতো। রে শ্রেয়া, এত সুন্দর কেন তুই? ভিতর বাহিরে দুটো সুন্দর হওয়া দরকার ছিল। এখন আমার আফসোস হচ্ছে কেন তোকে দেখলাম। এখন তোর মতো একটা মেয়েকে ছেলের বউ হিসাবে পেতে ইচ্ছে করছে। পিউ ফিসফিস করে মামি তুর্য ভাইয়া শুনলে বলবে তার বউ কেড়ে নেওয়া হচ্ছে। ধীরে ধীরে বলো, দোয়া করে দিলাম তোমার 12 বছরের ছেলের জন্য অন্য একটা রূপবান দেখা পাবে জলদি। মানুষ যখন পায় সবকিছু একসাথে পেয়ে যায় বোধহয়। এই যে শ্রেয়া ভালোবাসা পেয়েছিলি ছোট থেকে, এখন না চাইলেও সবাই ভালোবাসা পাচ্ছে। ও ইচ্ছে করছে এগুলো বাক্সবন্দি করে রাখতে। যদি কখনো দুঃখের দিন আসে বাক্স মুক্ত করে একটু একটু করে ভালোবাসা নিলেও। রাশেদা লেবুর শরবত বানালেন, কয়েকটা গ্লাস ট্রেতে তুলে নেয়, আরেকটা ধরিয়ে দেয় শ্রেয়ার হাতে, বলে তুর্য রুমে চলে গিয়েছে, ওর শরবতটা রুমে দিয়ে আয় মা। ক্লান্ত লাগছে খুব, সারাদিন এতিমখানায় ছিল, এখন আবার বাজার করে এসেছে, তাড়াতাড়ি যা। স্যার মাথা নাড়িয়ে সম্মতি জানায়, ধীর স্থির পায়ে আসে রুমের দরজা অবধি। প্রথমে হাতের সাহায্য এক দুটো শব্দ তুলে, এতেই কাজ হয়ে যায়। অন্ধ হয়ে ভেসে আসে কামিন, দরজা ঠেলে ঢুকে পড়ল ও। তুর্যর হাতে একটা ব্যাগ সোফার উপর রাখলো, পরক্ষণে ওর দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে, কপালে ভাঁজ। দ্রুত হেঁটে এসে এক প্রকার ছিনিয়ে নেয় শরবতের গ্লাসটা, দু চুমুকে সবটা শেষ করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি আমার কাপড় আনলে, ভালো কথা, কিন্তু শার্ট প্যান্ট আনলে না কেন? গত রাতগুলো আমাকে দেখছো, রাতে ঘুমানোর সময় 3/4 প্যান্ট পরে ঘুমাই, তবুও আনোনি যে। শ্রেয়া হতভম্ব নির্বাক। তুর্য মিছে বলেনি, লোকটা বোধ হয় আগে থেকেই ওর মতো অর্ধেক প্যান্ট পরে ঘুমানোর অভ্যাস। কিন্তু ও কেমন লাজুক লাজুক ভাব হচ্ছিল ও সব ধরতে। ফলস্বরূপ লম্বা লম্বা শার্ট প্যান্টটি ব্যাগে ভরে নিয়ে এসেছে। এখন কি জবাব দেবে? শুধুর উত্তর খুঁজে পাচ্ছে না, বদনের লজ্জা অন্ত নেই। তুচ্ছ আর চোখে চেয়ে গলা ছেড়ে ফিসলে কণ্ঠে বলো, তোমার শাড়ি হতে শুরু করে ছোট সাইজ সব নিজ হাতে কিনলাম, আর তুমি আমার একটা শর্ট প্যান্ট আনার কথা বলতে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। মিসেস সেওসি, আমার ভবিষ্যৎ ডুবিয়ে দিও না। আগে থেকেই শক্ত হও, প্রস্তুতি নাও, যে কোনো সময় কিন্তু ক্রিয়াকলাপ শুরু হয়ে যেতে পারে। ওয়ার্নিং দিয়ে রাখলাম। যা অপ্রভৃত হলো, লজ্জা এবং ভীরু ভীরু মন নিয়ে বলো, খেতে নিচে আসবেন। কথাটা বলে তড়িঘড়ি করে পালিয়ে আসে, সেখানেই থাকাটাও দম বন্ধকর ছিল। মেহেরিনা বাইরে আসলেই স্বামীর খোঁজে। দূরে চোখ ফেলতে দেখে রুহুল চৌধুরী পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে মাথা নত করে রেখেছেন। আজও হয়তো ক্ষমা চাইছেন মনে মনে প্রিয়সী নারীর নিকট শত শতবার। সেই দিন আর পা বাড়ালো না তিনি। বুড়ো বয়সে অন্তত তীব্র জ্বলন হয়, হিংসে নয়, বরং রুহুল চৌধুরীর জীবনে প্রথম নারী হতে না পেরে। তোহাসের মা অনেক ভাগ্যবতী। মেহেরিনার কপালে গুণে এই বাড়ি বউ হয়ে ছোট একটা সুন্দর বাচ্চা ছেলে পেয়ে গিয়েছিল। কত মায়া মমতা মিশিয়ে মা বলে ডাকতো সে। বুকের সাথে মিশে গিয়ে বলতো, নতুন মা তুমি অনেক সুন্দর, আমাকে আদর করে বেশি বেশি। সময় প্রেক্ষিতে তিনি বুঝলেন পৃথিবীতে সব নারী সংসার সাজায় না, কেউ কেউ ঘরও ভাঙে, বিচ্ছেদ ঘটে মনে প্রতিদিন প্রতিক্ষণে। তোষাসের জন্য মন পুড়ে ওনার। জন্মদাত্রী না হোক, মমতা মিশিয়ে বড় করেছেন তিনি তাকে। রুমে এসে কেঁদে উঠলেন। 2 সন্তান জননী হয়ে তিনি আজ একা, মনোমালিন্য ছেলেদের সঙ্গে। মা ভালো চায়, এটা কি সন্তানরা বুঝে না?
খাবারের পর্ব শেষ করে কক্ষে পা রাখে শ্রেয়া। সেই সংশয় পরে যায়। সূর্য সোজা হয়ে শুয়ে আছে, মুখের ওপর মোবাইলের আলো, মনোনিবেশ সম্পূর্ণ তাতেই। শ্রেয়া দ্বিধাদ্বন্দ্বের প্রধান কারণ হতে গত রাতগুলো সূর্যর আদেশ মোতাবেক খাটে শুয়েছে। পিউদের বাড়িতে কি তারা পাশে একই বিছানায় ঘুমাবে? এখানে তো টাকা পোষানোর প্রশ্নই ওঠে না। তবুও কি বিছানা থাকতে দিবে, নাকি নাটকের মতো বলবে নিচে থাকো? ঠিক কত বছর চলবে লোকটার হেলানিপানা অভিনয়? অতীব চিন্তায় মশগুল থাকা এক পর্যায়ে খেয়ালে আসে সূর্য উঠে বসেছে, কণ্ঠের গম্ভীরতা এঁটে বলে। চিন্তা করতে করতে মুহূর্তের মধ্যে একটুখানি শুকিয়ে গেল। নিশ্চয় আধা কেজি কমে গেছে ওজন। এদিকে এসো শ্রেয়া। তাজ্জবিত হলেও গুটি গুটি পায়ে কিছুটা এগিয়ে এলো ও। আলতো নরম স্বরে বলল, আমি কোথায় থাকবো স্যার? সূর্য আবারও শটান হয়ে শুয়ে পড়ে, দাঁতে দাঁত চিবিয়ে বলে, বুকে। কি? হাত ধরে হ্যাচকা টানে শ্রেয়ার নরম সরম দেহটা বিছানায় ফেললো সূর্য। ভয় হকচকে গেল শ্রেয়া। সহসা ধপাস ধপাস করে কামড়ালো সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ। অনুভব করলে ওর গলায় শুষ্ক উষ্ণদেহে গাঢ় ছোঁয়া ক্রমশ গভীরে পরিণত হয় তা। শাড়ি ভেদ করে বলিষ্ঠ হাতে চাপ পড়ে উদরে। আনমনে অস্থিরতায় সূর্য ঘাড়ে খামচে ধরতে নেয় ও। তখনই সূর্য কঠিন সুরে শাসায়, একদম না। শরীরে নখ বিঁধলে আমি কিন্তু সীমালঙ্ঘন করে ফেলবো। তুমি কি তাই চাইছো? শ্রেয়া নিমিলিত চক্ষুদ্বয়ে প্লাবন নাড়ে। সূর্যর জবাবের অপেক্ষা করে না। শ্রবণনালী সান্নিধ্য মুখ রাখে বলে, আমি তো বউ কোথা থেকে সেটা প্র্যাকটিক্যালি দেখছিলাম। তুমি এখন আমাকে ধৈর্যহীন করার তোড়জোড় চালাচ্ছ বউ। হুট করে পুরো কক্ষ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। কারেন্ট চলে গিয়েছে। সূর্য এটা নিয়েও কথা শোনায়, গাঢ় স্বরে বলে উঠে, সবকিছু কেমন তোমার পক্ষে হয়ে আমাকে কিছু একটা ইশারা করছে। শ্রেয়ার রন্ধে রন্ধে শিহরণ, তর সইল না আর। চোখ মুখ খিচিয়ে মনের চিন্তাটা বাস্তবায়ন করেই ছাড়ল।